আমার নতুন ঘর, নতুন সংসার, বউকে এনে তো অন্তত একটাবার দেখানো প্রয়োজন, তাই না আরুষ? আরও সাথে সাথে তাল মেলালো তোর্যর কথায়, তার হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে বলল। জি স্যার, ম্যামকে সারা আপনার এ ঘর একদম অসম্পূর্ণ কিন্তু। আরুষের কথা শুনে চোখ দুটো চকচক করে উঠল তোর্যের, আনন্দের সহিত সে বলল। তাহলে তোর ম্যামকে নিয়ে আয় তাড়াতাড়ি। আরুষ ভরকালো, আমতা আমতা করে বলল। আমি কিভাবে আনবো? তুর্য চোখ ছোট ছোট করে তাকালো আরুষের পানে, থমথমে কণ্ঠে বলল। তা আমি কি জানি? তুই যখন বললি আনা প্রয়োজন, তখন নিয়ে আসবি। কিভাবে আনবি তা তুই জানিস। তবে আগামীকাল সকালের মধ্যে আমার বউকে আমি আমার বাসায় চাই, নয়তো তোকে আমি ঠুস করে গুলি করে ঠাস করে উপরে পাঠিয়ে দিব। কথাটা বলেই তোর্য উঠে দাঁড়ালো। আরুষকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ধূপধাপ পা ফেলে নিজের কক্ষের উদ্দেশ্যে প্রস্থান ঘটালো সে। আরুষ বেচারা আবেগেই ফ্লোরে বসে পড়লো ঠাস করে। কি বিপদেই পড়ল সে। কে বলেছিল হ্যাঁ তাকে তুর্যের হ্যাঁতে হ্যাঁ মেলাতে? আজ তুর্যের কথায় যদি সে তাল না মিলাতো, তবে এত বড় একটা বিপদে তো পড়তে হতো না। বেচারা আগে যদি জানতো তুর্যের কথা তাল মেলালে এত বড় বিপদে পড়তে হবে, তবে এমন অলক্ষণে কাজ সে জীবনেও করতো না। কোথায় সে ভেবেছিল তুর্যের হ্যাঁতে হ্যাঁ মেলালে তার সে খুশি হবে, তা উল্টো ফাঁসিয়ে দিল। এখন সে কিভাবে পৃথাকে নিজেদের বাড়িতে আনবে? ভয়ঙ্কর স্বামীর দজ্জাল বউকে কিভাবে বাঁকে আনবে? হ্যাঁ, এমনই মেয়ের যা তেজ। সুদীর্ঘ এক রাতের সমাপ্তি ঘটিয়ে সকালে দেখা মিলেছে। সূর্যের ফুটফুটে আলোয় ভরে উঠেছে চারপাশ। আরও সেই কাল রাতে ঘুম হয়নি একটু। গতকাল সারা রাত শুধু এক চিন্তায় চিন্তায় কেটেছে যে পৃথিবী এবার সে কীভাবে আনবে। আর যদি না আনতে পারে, তাহলে তুর্য যদি সত্যি সত্যি তাকে ঠুস করে গুলি করে ঠাস করে উপরে তুলে দেয়, তখন কি হবে? তুর্য নামক ওই প্রাণীর না আছে মুখের ওপর কোনো বিশ্বাস, আর না আছে হাতের ওপর কোনো বিশ্বাস। চিন্তায় চিন্তায় আরুষের প্রাণ তো ওষ্ঠাগত প্রায়। তাই তো সে সকাল সকালে নেমে দাঁড়িয়েছে বাসার সম্মুখে রাস্তার কাছে। এই পথ দিয়ে তো পৃথা কলেজে যাবে, যদিও সে জানে পৃথার কলেজে যেতে এখনো অনেক দেরি, কিন্তু যাবে তো। আরুষ কোনো ঝুঁকি নিতে চাইছে না নিজের জীবন নিয়ে। সে যে সময় গেটে দাঁড়াবে, তার আগেই যদি পৃথা চলে যায়, তখন কি হবে? তাই তাড়াহুড়ো করে ঘরের পোশাক অর্থাৎ 3/4 প্যান্ট আর টি শার্ট জড়িয়ে উস্কো খুস্কো চুলে হাজির হয়েছে গেটের সম্মুখে। বারবার পৃথাদের বাসার দিকে উঁকি চুকি দিচ্ছে, আবার একটু পর পর চিন্তিত ভঙ্গিতে পায়চারি করছে। আনুষকে এভাবে পাগলের ন্যায় পায়চারি করতে দেখে তার দিকে এগিয়ে এলো ওই বাড়িরই দারোয়ান। অর্ধবয়স্ক দারোয়ান দুই জোয়ারের সাহায্যে পান চিবুতে চিবুতে আরুষকে উদ্দেশ্য করে প্রশ্ন করলো। আপনি কেডা? আরুষ আমতা আমতা করে জবাব দিল। জি, নতুন এসেছি। ও, এটুকু বলে আর দারোয়ান বলল না আর কিছুই। যেভাবে এসেছিল সেভাবেই প্রস্থান করলো। আরুষ আরও কিছুক্ষণ অতিবাহিত করলো বৃথার অপেক্ষায়। অবশেষে তার অপেক্ষার অবসান ঘটলো। ওই তো আসছে মেয়েটা। সাদা কলেজ ড্রেসে নিজেকে আবৃত করে মাথায় হিজাব পেঁচিয়েছে। আরও সময় ব্যয় করলো না একটু, ব্যস্ত পায়ে ছুটে গিয়ে দাঁড়ালো পৃথার সম্মুখে, হাসি মুখে বলল। আসসালামু আলাইকুম ম্যাম। হঠাৎ রাস্তার মাঝে কেউ পথ আটকে দাঁড়াতে বিরক্ত হলো পৃথা। কপাল কুঁচকে সে তাকালো সম্মুখ পানে। আরুষকে দেখে চোখ ছোট ছোট করে বলল। আপনি ওই ব্রিটিশ লোকটার চালানা? আরুষ ভ্যাবাচ্যাকে খেয়ে গেল, কিন্তু পরক্ষণে নিজেকে সামনে নিলেও সে যেমন স্বামী তার তো তেমনই বউ হবে। এটা মোটেও বিস্ময়কর কিছু নয়। তাছাড়া পৃথা ভুল কিছু তো আর বলেনি। তুর্য তো সত্যি ব্রিটিশদের অন্তর্ভুক্ত। রন্ধ্রে রন্ধ্রে তার ব্রিটিশগিরি। এত বছর পড়াশোনা এবং ব্যবসার সুবাদেও ইংল্যান্ডেই ছিল তুর্য। তপ্ত নিঃশ্বাস ফেলল আরুষ। এখন আর নিজ কাজ ব্যতীত অন্য সব চিন্তাভাবনার সময় নেই। ফ্ল্যাট থেকে যখন বেরিয়েছিল তখন দেখে এসেছিল তুর্য ঘুমাচ্ছে। ছেলেটার ঘুম ভাঙার আগেই পৃথাকে নিয়ে তাকে ফ্ল্যাটে যেতে হবে, কিন্তু সমস্যা হচ্ছে এই দজ্জাল মেয়েটা কি তার কথায় যেতে রাজি হবে? তুর্যের কথা শুনলেই তো সম্ভবত মুখের ওপরই নাকচ করে দিবে। আরুষ তবুও আশা ত্যাগ করলো না। কিছুটা ইতস্তত করে বলল। আপনি একটু আমাদের বাসায় আসবেন ম্যাম? আরুষের হঠাৎ এহনো কথায় কপালে ভাঁজ পড়ল পৃথা। তারা এখনো অপরিচিত একে অপরের নিকট। শুধুমাত্র এই মাঝে মধ্যে কিছু দুর্ঘটনা আর ঝগড়ায় তাদের সাক্ষাৎ। তাছাড়া ওই ব্রিটিশ লোকটাও যে খুব একটা ভালো তা নয়। তার উপর তাকেও সে সহ্য করতে পারে না। যদি সহ্য করতেই পারতো, তবে কি আর সেদিন ওভাবে সকলের সম্মুখে থাপ্পড় দিতে পারতো? সেদিনের কথা স্মরণে আসতেই মেজাজ বিগড়ে গেল পৃথার। হৃদয়ে জমে থাকা ক্রোধ ডালপালা মেলে দিল। ঝাঁঝালো কণ্ঠে মেয়েটা বলল। ওই ব্রিটিশ লোকটার বাসায় আর আমি কখনো যাব না। আরও যেন আগে থেকেই জানতো পৃথা এমন কিছুই বলবে। সে নিজের গলার স্বর একটু নরম করলো, অনুরোধের সুরে বলল। প্লিজ চলুন না ম্যাম। কেন? আপনার স্যারের আমাকে আরেকটা থাপ্পড় মারার বাকি আছে নাকি? হ্যাঁ, না মানে। আরুষকে আর বলতে দিল না পৃথা, আর কথার মাঝেই বলল। পাগলা কুকুরে কামড়েছে আমায় যে আমি নিজে যেচে ওই ব্রিটিশ লোকটার গুহায় প্রবেশ করব না? আমার কলেজ আছে, যাচ্ছি আমি।
কথাটা বলে পৃথা সম্মুখ পানে পা বাড়ালো। আরুষ তাড়াহুড়ো শুরু করলো। একটা বার যদি পৃথা এখান থেকে চলে যায়, তারও নির্ঘাত ওপরে চলে যাওয়ার টিকিটটা নিশ্চিত হয়ে যাবে। আরুষ হন্তদন্ত হয়ে পিছু নিল পৃথার। আর কোনো উপায় না পেয়ে চট করে বলল, আসলে আমার স্যার খুব অসুস্থ, তো তাই আপনাকে একটু আসতে বলছিলাম আমাদের বাসায়, এছাড়া আর কিছু নয়। তুর্যের অসুস্থতার খবর শুনে পৃথা থমকে দাঁড়ালো। যতই শত্রুতা হোক, একটা লোক অসুস্থ এ কথা শুনে নিশ্চয়ই চলে যাওয়া কোনো বিবেকবান মানুষের কর্ম নয়। পৃথাকে দাঁড়াতে দেখে একটু সাহস পেল আরুষ। জিহ্বা ওষ্ঠ ভিজিয়ে কিছুটা করুণ কণ্ঠে বলল, আসলে আমরা এই রাজশাহী শহরে নতুন, কাউকে চিনি না তেমন, কোনো আত্মীয় স্বজনও নেই আমাদের এইখানে। যতই ঝগড়া বিবাদ যাই হোক না কেন, আমরা অল্প স্বল্প চিনলেও এখানে আপনাকেই চিনি শুধুমাত্র। তাই আর কি বলছিলাম, আপনি যদি একটু আমার সাথে আসতেন ভালো হতো। স্যার হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন, বাসায় শুধুমাত্র আমি আর সেই ছিল। একা পুরুষ মানুষ কি থেকে কি করব বুঝতে পারছিলাম না, তো তাই। কথাটা বলে একটু থামলো ছেলেটা। মলিন কণ্ঠে বলল, যাক, আপনি যদি না আসতে চান তাহলে তো আর করার কিছু নেই। এমনিও স্যার আপনার সাথে খুব একটা ভালো ব্যবহার করেনি, দেখি আর কাউকে পাই কিনা। আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত। পৃথার খারাপ লাগলো আনুষের কথা শুনে। সে পূর্ণ দৃষ্টিতে তাকালো ছেলেটার পানে। তার মাথা পর্যন্ত অবলোকন করে মনে হলো ছেলেটা সত্যি বলছে। হয়তো তার স্যার অসুস্থ। পোশাক আশাক চোখ মুখও বেশ চিন্তিত মনে হচ্ছে আরুষকে। তবে কি ওই ব্রিটিশ লোকটা একটু বেশি অসুস্থ? পৃথা না করতে পারলো না। যদি হোক, লোকটা অসুস্থ তো। তুর্য হয়তো খারাপ লোক, ব্রিটিশ, কিন্তু সে তো আর তা না। একজন মানুষ অসুস্থ আর তার সাহায্য করার মতো কেউ নেই। এটা শুনেও হাত পা গুটিয়ে কিভাবে বসে থাকবে সে? পৃথা রাজি হলো আরুষের সাথে যেতে। ঝামেলাহীনভাবে বলল, চলুন দেখি কি হয়েছে আপনার স্যার। আরুষ খুশি হলো ভীষণ। যাক, অবশ্যই সে বুদ্ধিই কাজে লেগেছে। পৃথা রাজি হয়েছে, এর মানে এই যাত্রায় তার জীবনটা বেঁচে গেল। আরুষ উৎফুল্ল হয়ে পৃথাকে সাথে নিয়ে ফ্ল্যাটে ঢুকলো। এদিক ওদিক দৃষ্টি ঘুরিয়ে চোখে পড়লো তুর্যের কক্ষের দরজা খোলা। আনুষ ভাবলো স্যারকে একটা সারপ্রাইজ দেওয়া যাক। নিশ্চয়ই হঠাৎ করে বউকে দেখে চমকে যাবে সে, এবং তার উপর খুশি হবে। তাই আরুষ আর ইতিউতি না করে পৃথাকে নিয়ে সোজা তুর্যের কক্ষে এলো। কিন্তু এ কি, তুর্য কোথায়? বিছানা তো খালি। পৃথা আর আরুষ দুজনেই আশেপাশে খুঁজতে শুরু করলো তুর্যকে। ওয়াশরুম থেকে মৃদু পানির শব্দ কানে হানা দিল তাদের। দুজনে নিশ্চিত হলো তুর্য ওয়াশরুমে। এই পর্যন্ত সব ঠিকঠাকই ছিল, কিন্তু বিপত্তি বাঁধল এরপরে। ওয়াশরুম থেকে বেশ উচ্চস্বরে গান ধরলো তুর্য। নিজের বেসুরো কণ্ঠে গাইতে শুরু করলো, জীবনে শান্তি নাই রে, মনে শান্তি নাই রে, শান্তির বাপ তার মায়েরে নিয়ে বিলেত পালাইছে রে। এ আমার ঘরে রাখি গেছে ঘষিতি বেগম, সাথে রাখিছে মীর জাফর, শ্বশুর বাড়িতে রাজাকার, শান্তির বাপ আমারে ধ্বংস করিছে। এ ও হে, হেই শান্তির বাপ, হেই শান্তির বাপ আমারে ধ্বংস করিছে। তুর্যের কণ্ঠে এমন উদ্ভট মেলহীন বেসুরো গান শুনে মাথাটা ঘুরে উঠল পৃথার। মেয়েটা খুব করে মনে পড়লো তার প্রিয় কার্টুন ডোরেমনের কথা। আজ কেন যেন মনে হচ্ছে ডোরেমনের জিয়ান টিভি ছেড়ে তার ফাটা বাঁশ কণ্ঠ নিয়ে তুর্যের ওপর ভর করেছে। আর সে ঠিক ওই ডোরেমন কার্টুনের জিয়ানের গান শোনার পর সবাই যেমন জ্ঞান হারাতো, তেমনই গান হারাবে ভাব। তবে শেষ পর্যন্ত পৃথার জ্ঞানটা রক্ষা পেল। তুর্য তার বিখ্যাত গান থামালো। সাথে সাথে স্বস্তির নিঃশ্বাস ফেলে বেরিয়ে এলো মেয়েটার বক্ষভাগ থেকে। বাবা, কি ঘূর্ণিঝড় নামক গানই না শেষ হয়েছে! তবে এত কিছুর মধ্যে মেয়েটা একটা জিনিস বেশ ভালো বুঝছে। তুর্য কোনো অসুস্থ টসুস্থ নয়। এই বড় ব্রিটিশের চেলা ছোট ব্রিটিশ আরস তাকে মিথ্যা বলে এখানে নিয়ে এসেছে। যেমন জিয়ানের চাপে পড়ে নবিতা মিথ্যা বলে শিজুকা, সোনিও, ডরিমন এবং অন্যদের নিয়ে আসতো তার গান শুনতে, তেমনি এই চেলাটাও তাই করেছে। পৃথা কটমট করে তাকালো আরুষের পানে। আরুষ ঢোক গিলল, মিনমিনিয়ে বলল, আমি তো অসুস্থ দেখেই গিয়েছিলাম, হঠাৎ সুস্থ হলো কিভাবে বুঝতে পারছি না। দুজনের কথোপকথনের মধ্যে ওয়াশরুম থেকে তুর্যের ফাটা কণ্ঠে আবারও নতুন গান ভেসে এলো। এবার সে আগের থেকেও জোরে গাইতে শুরু করলো, আমি জোয়ান একটা হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চার সাথে আমায় বাবাই দিছে বিয়া। আমি জোয়ান একটা হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চার সাথে আমায় বাবাই দিছে বিয়া। গানটা গাইতে গাইতেই ওয়াশরুম থেকে বেরিয়ে এলো তুর্য। আশেপাশে তার কোনো খেয়াল নেই। কোমর অব্দি শুভ্র রঙের একখানা তোয়ালে দ্বারা আবৃত করে নিজ কণ্ঠে গানের তালে তালে সে কোমর দুলিয়ে যাচ্ছে। নগ্ন বক্ষে মুক্ত দানার মতো পানিতে বিন্দু বিন্দু পানি নিয়ে বিছানার নিকটে গিয়ে দাঁড়ালো সে। শার্ট প্যান্ট সব বিছানার উপরে রাখা। তুর্য গান গাইতে গাইতে বিছানার উপর থেকে একখানা শার্ট হাতে নিয়ে পাশ ফিরে তাকাতেই চমকে উঠল। তার মুরগির বাচ্চার মতো বউটা তার পানি তাকিয়েছে গোল গোল চোখে। তুর্য ভ্রু কুচকাল, ওষ্ঠ বাঁকিয়ে বলল, কী গো মুরগির বাচ্চা, আগে তো রাতের আধারে স্বপ্ন এসে আমার ইজ্জত লুট করতে, এখন দেখছি দিনে দুপুরেও আমার ইজ্জত লুটের উদ্দেশ্যে চলে এসেছো।
আরও শুনল তুর্যের কথা। বেচারা বেশ বুঝলো তার স্যার পৃথাকে কল্পনা হিসেবে নিচ্ছে। তাকে এখনই তুর্যের ভুলটা ভাঙাতে হবে, নয়তো পরে তার উপরই আবার চোটপাট চালাবে। রুক্ষ কণ্ঠে বলবে, বেটা মীর জাফরের বংশধর, তুই আগে কেন বললি না ওটা কল্পনা নয় সত্যি? এখন তোর ম্যাম যে আমার সব দেখে নিয়েছে, এর দায়ভার কে নিবে? আরুষ একটু এগিয়ে গেল তুর্যের পানে, গলার স্বর একটু বাড়িয়ে বলল, স্যার, ম্যাম আপনার কল্পনাতে আসেনি, সত্যি এসেছে। আরুষের কথায় ধ্যান ভাঙল তুর্যের, ধরফড়ে উঠল সে। এর মানে পৃথা তার কল্পনা নয়, সত্যি মেয়েটা এখানে এসেছে, আর এই অবস্থায় তার সামনেও দাঁড়িয়ে আছে। সাথে সাথে চেঁচিয়ে উঠল তুর্য, চটজলদি বলল, আমার মুরগির বাচ্চা এখানে কেন? পরক্ষণই আমার ছেলেটা দুই হাতে নিজের কোমর জড়ানো তোয়ালেটা আঁকড়ে ধরল, হড়বড় করে বলল, ভাগ্যিস কোমরের তোয়ালেটা ছিল, নয়তো আমার মান ইজ্জত এতক্ষণে লজ্জায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করত। পৃথা হতবাক হলো। কী সব বলছে এই পুরুষ? মাথাটাতে কি সব গেছে নাকি? পৃথা অবাক কণ্ঠেই বলল। মা নিজত গলায় দড়ি দিতে পারে? তুর্য কপাল টান করে তাকালো পৃথার পানে, অতঃপর বলল, কেন ওদের তোমার মানুষ মনে হয় না? পৃথা আহাম্মক বনে গেল। কি বলছে এই পুরুষ? মানিজ্জত আবার মানুষ হলো কবে? মানিজ্জত মানুষ তো দূরে থাক, ধরা ছোঁয়া কোনো বস্তু নয়। ছোটবেলা থেকে সে মানিজ্জত শুধুমাত্র এই মুখে মুখে শুনে এসেছে, কখনো এদের চোখে দেখার সৌভাগ্য তো পর্যন্ত হয়নি। আর এই পুরুষ কিনা বলছে মানিজ্জত মানুষ। পৃথা বোকা বোকা কণ্ঠে বলল। মা নিজত মানুষ হলো কবে থেকে? তুর্য নির্বিকার ভাবনাসীনভাবে বলল, মানুষ এখনো হয়নি তো, হবে ভবিষ্যতে। ভাবছি বউয়ের সাথে পরিবার পরিকল্পনায় বসবো খুব শীঘ্রই। মুরগির বাচ্চা আর হাঁসের বাচ্চা মিলে গোটা 25 টিয়া পাখির বাচ্চার মতো ছাউপনার জন্ম দেব। তারপর সেই ছাউপনার মধ্যেই বেছে বেছে দুটোর নাম দেব মান এবং ইজ্জত। পৃথা ভরকে গেল, ভরকানো কণ্ঠে বলল। মুরগির বাচ্চা আর হাঁসের বাচ্চা মিলে টিয়া পাখির বাচ্চা হয় কি করে? তুর্য বিরক্ত হলো ভীষণ। তার মতো একটা বিচক্ষণ একজন মানুষের বউ কিনা এত বোকা? তার এইটুকু কথার মানে বুঝতে পারছে না? নিশ্চয়ই ওই রাজাকার শ্বশুর আলবদর আলসামার শালাদের মধ্যে থেকে বউটার মস্তিষ্ক এভাবে ফুলে উঠেছে। তুর্যের এখন ভীষণ খারাপ লাগছে। কেন সেদিন বাচ্চা বউটাকে বিয়ের আসরে ফেলে ইংল্যান্ড পাড়ি জমিয়েছিল সে? সেদিন যদি সে বিদেশে না গিয়ে বউকে আপন করে নিত, বাচ্চা বউটাকে নিজের কাছে রেখে কোলে পিঠে করে মানুষ করতো, তাহলে নিশ্চয়ই বউটা এতটা মোটা মাথার অধিকারী হতো না। তুর্য বিরক্তি ভরা কণ্ঠেই বলল। আমি বললেই কি ওরা হাঁস মুরগি আর টিয়া পাখির বাচ্চা হবে নাকি? ওগুলো তো আমি ওদের ভালোবেসে বলি, বাস্তবে তো ওরা সবাই মানুষের বাচ্চা। পৃথার মাথা ঘুরে উঠল। মনে হচ্ছে এখনই জ্ঞান হারাবে এই ভদ্রলোকের যুক্তিতর্ক শুনে। এই পুরুষ এসব কি উদ্ভট কথা বলছে? প্রথমে বলল মান ইজ্জত মানুষ, তারপরে কি সব মুরগির বাচ্চা, হাঁসের বাচ্চা, তাদের আবার টিয়ার বাচ্চা, সবটাই মাথার উপর দিয়ে চলে গেল মেয়েটার। এই মুহূর্তে পৃথা নিজেকে কেমন মানসিক রোগী আর মানসিক রোগীই মনে হচ্ছে। আচ্ছা, সে নিজে মানসিক রোগী নাকি এই পুরুষ মানসিক রোগী, কোনটা? পাবনা থেকে পালিয়ে আবার রাজশাহী এসে ওঠেনি তো আবার? আরুষ তোর এই অসুস্থতার কথাই বলেছিল হয়তো। পৃথায় চোখ বড় বড় করে তাকালো আরুষের পানে। চোখে পড়লো ছেলেটা কেমন কাঁচুমাচু ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। পৃথার ভয় হলো, এই কোন পাগল ছাগলের কাছে এসে পড়লো সে? ছোটবেলা থেকে এমনি এই পাগলের ভয় পাই পৃথা। ছোটবেলায় একবার রাস্তায় তাকে একা পেয়ে এক পাগল ধাওয়া করেছিল, সেই থেকে পাগলে ভয়। এখানেও তো পৃথা একাই, আর আরুষ তো এই পাগলেরই লোক। যদি কোনোভাবে তাকে ধরে মারে? সেই দিনই তো সকলের সম্মুখে থাপ্পড় মারল, কি জোরে থাপ্পড়টা ছিল! ব্যথায় তৎক্ষণাৎ পৃথার মাথা মনে হয়েছিল তার দাঁত নড়ে গেছে। মেয়েটা ভয়ার্ত দৃষ্টিতে এদিক ওদিক তাকালো, অতঃপর হুট করে দৌড়ে বেরিয়ে গেল পক্ষ থেকে। পৃথাকে এভাবে দৌড়াতে দেখে হকচকালে দৌড়, সেও ছুটল মেয়েটার পিছু পিছু। কিন্তু দরজার নিকট আসতে খেয়াল এলো সে অর্ধনগ্ন। দের ঊর্ধ্বভাগে নেই কিছুই, নিচে শুধুমাত্র একটা শুভ্র রঙা তোয়ালে জড়ানো। তুর্য নির্লজ্জ ঠিক আছে, তাই বলে এতটাও নির্লজ্জ নয় যে অর্ধ উলঙ্গ হয়ে শুধুমাত্র একটা তোয়ালে জড়িয়ে রাস্তায় রাস্তায় দৌড়াবে। তুর্য নিজ কক্ষে দরজার সম্মুখে গিয়েই থেমে গেল। আরুষকে তাড়া দিয়ে বলল। আমার বউকে তাড়াতাড়ি ধর আরুষ। পৃথা দৌড়ে বেরিয়ে এলো তুর্যদের বিল্ডিং থেকে, তবে সে এসেই থামলো না বিল্ডিং সম্মুখে। দৌড়ে আরও কিছু দূরে গিয়ে থমকে দাঁড়ালো, হাঁটুতে ভর দিয়ে জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস দিয়ে নিজেকে ধাতস্থ করলো। অতঃপর আবারও স্বাভাবিক গতিতে হাঁটা শুরু করলো। কিন্তু কিছুটা দূরে যেতেই পৃথা অনুভব করলো তার নাম ধরে ডাকছে কেউ একজন, পুরুষালী সে কণ্ঠস্বর। আবার ওই ব্রিটিশ পাগল তার চেলাটা না তো? মেয়েটা দাঁড়ালো না, পায়ের গতি বাড়িয়ে দিল। তবে তাই বলে পিছন থেকে তার নাম ধরে ডাকাটা থামেনি, বরং আরও বেশি করে শোনা যাচ্ছে ডাকটা। পৃথা আবারও দৌড়াতে গিয়েও থেমে গেল। কণ্ঠস্বরটা কেমন চেনা চেনা মনে হচ্ছে। আরুষ কিংবা তুর্যের কণ্ঠের নেই মনে হচ্ছে না। পৃথা থমকে দাঁড়ালো।
পিছন ফিরে তাকাতেই চোখে পড়ল অতি পরিচিত একটি মুখশ্রী। এ কি, এ তো পৃথার কলেজের একজন সম্মানীয় অধ্যাপক নাহিদ স্যার। যদিও বয়সে নিতান্তই অল্প বয়স্ক পুরুষ, সে তবুও স্যার তো তাদের পড়ায়, অথচ তার এত ডাকাডাকি সত্ত্বেও পৃথা চলে যাচ্ছিল বেয়াদবের মতো। মনে মনে অনুতপ্ত হলো মেয়েটা। ততক্ষণে তার সম্মুখে এসে দাঁড়ালো নাহিদ। হাঁপাতে হাঁপাতে বলল, কতক্ষণ ধরে ডাকছি আপনাকে, শুনছেন না? পৃথা জিহ্বা নাড়িয়ে ওষ্ঠ ভেজালো, আমতা আমতা করে বলল। দুঃখিত স্যার, আমি শুনিনি। নাহিদ আর এই বিষয়ে তেমন কথা বাড়ল না। স্বভাবসুলভ ওষ্ঠে হাসি ফুটিয়ে বলল, আপনি এখানে? জি, আমার বাসায় এখানে স্যার। ও, আমি একটা কাজে এসেছিলাম এখানে, তা কলেজে যাচ্ছেন নাকি? পৃথা মাথা নাড়ালো, মুখে জবাব দিল। হ্যাঁ। নাহিদ আবারও হাসলো, অতঃপর বলল, আমিও যাচ্ছি, চলুন একসাথে যাই আমরা। পৃথা বারণ করতে চেয়েও পারল না। হাজার হলেও শিক্ষক মানুষ, তার মুখের ওপর না কিভাবে বলবে। পৃথা সায় জানালো নাহিদের কথায়, পাশাপাশি হাঁটতে শুরু করলো দুজন। ততক্ষণে তুর্যও নিচে চলে এসেছে আরুষকে নিয়ে। বিল্ডিং এর সম্মুখে দাঁড়াতেই তার চোখে পড়ল অপ্রত্যাশিত দৃশ্যটি। তার বউয়ের পাশে কিনা অন্য একটি ছেলে হেঁটে যাচ্ছে, আর তার বউ কি সুন্দর অবলীলায় হেঁটে যাচ্ছে ওই অল্প বয়সী ছোকরার পাশে। তুর্যের চোখ দুটো জ্বলে উঠল, জল শক্ত হয়ে এলো মুহূর্তে। বক্ষ ভিতরে জ্বলে উঠল হিংসাত্মক মনোভাব। তুর্য অগ্নিদৃষ্টিতে তাকালো পৃথার পানে, ভারী কণ্ঠে বলল, এই শিয়ালের বাচ্চাটা আবার কে খোঁজ নেয় আরুষ? আরুষ তুর্যের আসার কিছুটা আগেই এখানে এসে দাঁড়িয়েছিল, তাই পৃথার সাথে থাকা ছেলেটাকে বেশ ভালোভাবেই দেখে নিয়েছিল সে। আরুষ পৃথা এবং নাহিদের হাঁটার পানে দৃষ্টি রেখেই বলল, খোঁজ নিতে হবে না স্যার, ছেলেটা ম্যামের কলেজের শিক্ষক মোহাম্মদ নাহিদ ভুইয়া। প্রথম দিন ম্যামকে খুঁজতে আর কলেজে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম। আরুষের কথায় তুর্যের ক্রোধ যেন বাড়ল আরো। কপালের রগগুলো ফুলে ভেবে নীলচে হয়ে ধরা দিল সাথে সাথে। থমথমে কণ্ঠে সে বলল, মহিলা কলেজে কেন অল্প বয়সী শিক্ষক থাকবে? দেশে কি মহিলা শিক্ষক কিংবা বয়স্ক শিক্ষকের অভাব পড়েছিল? আরুষ তাকালো তুর্যের ক্রোধিত মুখ পানে, আমতা আমতা করে বলল, আমি আগেই বলেছিলাম স্যার, শিক্ষক পিতার সমতুল্য। তুর্য কটমট করে তাকালো আরুষের পানে, দাঁতে দাঁত চেপে বলল, চুপ থাক আহমক। তোর এই বেটাকে কোন দিক থেকে আমার বউয়ের বাপ মনে হচ্ছে? এই বেটার সাথে কি এখন আমার শাশুড়িকে বিয়ে দেওয়া যাবে? এই বেটা কি আমার শাশুড়ির মতো অর্ধ বুড়ির পানে দুষ্টু দৃষ্টি দিবে? উল্টো এর হাবভাব দেখে মনে হচ্ছে এটা আমার শাশুড়ির মেয়ের দিকে দুষ্টু দৃষ্টি দেওয়ার জন্য প্রস্তুত। আরুষ আর কিছু বলার অবকাশ পেল না। তুর্য তো ভুল কিছু বলেনি। আর তাছাড়া এই নাহিদ বাটার হাবভাবও খুব একটা ভালো ঠেকেনি তার নিকট। কলেজের সেরা থাকবে তার ভাব নিয়ে, তাদের আচরণ হবে অন্যরকম। তা নয়, এ তো ছাত্রীর পিছনে পিছনে দৌড়ে ছাত্রীর সাথে ভাব বিনিময় করে। কোনো কলেজের শিক্ষক ছাত্রী তার ডাকে না সাড়া দিলে পিছনে পিছনে দৌড় শুরু করে। নিশ্চয়ই এই নাহিদ ছিয়ালের মনে অন্য কিছু চলছে। সময় গড়ালো। পৃথার কলেজ ছুটি হয়েছে মাত্র। কলেজের সম্মুখে গাড়ি নিয়ে দাঁড়িয়েছে তুর্য এবং আরুষ। অপেক্ষা করছে পৃথার জন্য। মেয়েটাকে গেট থেকে বেরিয়ে আসতে দেখেই গাড়িতে উঠে বসলো তুর্য। পৃথা তাদের গাড়ির কাছাকাছি আসতেই একটু গলা বাড়িয়ে ছেলেটা বলল, গাড়িতে উঠে এসো পৃথা। আচমকা কারো এমন কথায় হকচাকালো মেয়েটা। তবে পরক্ষণই পাশ ফিরে তুর্যকে দেখে ভ্রু কুঁচকে এলো। সাথে সাথে কিছুটা ভয়ও লাগলো। এই পাগলটা আবার এখানে কেন চলে এসেছে? আগে তো তাকে একদম দেখতেই পারতো না, আর এখন পিছু ছাড়ছেই না। এদের উদ্দেশ্য কি? তারপর আবার গাড়িতে উঠতে বলছে, কোথায় না কোথায় নিয়ে আবার গুম করে দিবে, বা তার সাথে কোনো খারাপ কাজও তো করতে পারে। কথাগুলো ভাবতেই আঁতকে উঠলো পৃথার নাজুক কিশোর হৃদয়। আজকাল কোনো মেয়েই তো নিরাপদ নয়। রোজই পত্রিকা খুললে অসংখ্য মেয়েদের সম্ভ্রম হারানোর হাহাকার চোখে পড়ে। সেখানে এই লোক তো পৃথার অপরিচিত। পৃথার হৃদয়ে ভয় ডানা মিলল। দুই হাতে সে খামচে ধরল নিজের কলেজ ড্রেসটার দুই পাশ। তখনও আবার ভেসে এলো তুর্যের ভারী কণ্ঠস্বর। থমথমে কণ্ঠে সে বলল, গাড়িতে উঠে এসো। পৃথা আর দেরি করলো না একটু। তুর্যের পানে একবার তাকিয়ে আবারও দৌড় শুরু সম্মুখের দিকে। তুর্যের কপালে ভাঁজ পড়ল। এমনি সকালে অন্য পুরুষের সাথে দেখে মেজাজটা চটেছিল, এখন আবার এই মেয়ে থেকে উপেক্ষা করলো। সকালেও তাকে উপেক্ষা করে দৌড়ে চলে গেল, আবার এখনো। অথচ সকালে পরপুরুষের সাথে কি সুন্দর করে হেসে হেলে হেঁটে গেল। শরীরে রক্ত যেন টকবগিয়ে ফুটে উঠল ছেলেটার। লম্বা লম্বা পা ফেলে সে এগিয়ে গেল পৃথার পানে। দুপুরের দিকে রাস্তা ফাঁকা থাকায় অল্পতেই মেয়েটাকে ধরে ফেলল তুর্য। পৃথা তবুও তুর্যের হাত থেকে পালানোর চেষ্টা চালালো, কিন্তু ছেলেটা ছাড়লো না তাকে, বরং এক প্রকার টেনে হিঁচড়ে ছুঁড়ে ফেললো গাড়ির ভেতরের দিকে। অতঃপর নিজেও গাড়ির ভেতরে ঢুকে বসলো। পৃথার এক হাত শক্ত করে ধরে আরুষকে আদেশের সুরে বলল, বাইরে যা তুই। তুর্যের আদেশ আসতে দেরি, কিন্তু আরুষের বেরিয়ে যেতে দেরি হলো না। আরুষ যেন টুক করে লাফিয়ে গাড়ির বাইরে পড়ল। সাথে সাথে গাড়ির দরজা লক করে দিল তুর্য। পৃথার হাত ছেড়ে দিয়ে গা এলিয়ে দিল সিটের সাথে।
পৃথার ভয় আরও বাড়ল। আগে তো তাও একজন সুস্থ মানুষ আরও তাদের সাথে ছিল, আর এখন সে একা একটা অর্ধ পাগল ব্রিটিশ পুরুষের সাথে গাড়ির ভিতরে। এই লোক যদি তাকে কিছু করেও ফেলে, সে অবলা একজন মেয়ে মানুষ হয়ে কিছুই করতে পারবে না। যদি মেরে টেরে ফেলে দেয়। ভয়ে গেলে শুকিয়ে এলো পৃথার। না না, এই পরিস্থিতিতে কোনোভাবেই তাকে দমে গেলে চলবে না। যে করেই হোক নিজেকে নিরাপদ রাখতে হবে। এখান থেকে বেরোতে হবে অতি দ্রুত। পৃথা দুই হাত উঁচিয়ে গাড়ির জানালায় আঘাত করতে শুরু করলো, চেঁচিয়ে বলল, কেউ আছেন? হেল্প করুন আমায়, এই খারাপ লোকটা তুলে এনেছে আমায়। তুর্য নিজের চোখ দুটো বন্ধ করে নিল, তার ছেলের স্বরে বলল, তুমি ভয় পেলে চিৎকার করলে, অথচ তুমি জানলেই না পৃথিবীতে এই মুহূর্তে সর্বাপেক্ষা আমার নিকটই তুমি নিরাপদ বেশি। স্বামী আমি তোমার। পৃথা নিজের চিৎকার চেঁচামেচিতে তুর্যের বলা নিচু কণ্ঠের একটা শব্দ তার কর্ণে পৌঁছালো না। ছেলেটা শেষ এক পলক তাকালো ব্যস্ত পৃথার পারে, অতঃপর চোখ বন্ধ করে পড়ে রইল আগের মতোই। পৃথা কতক্ষণ চিৎকার চেঁচামেচি করলো, অতঃপর ক্লান্ত হয়ে নিশ্চুপ হয়ে গেল সে। তুর্য চোখ মেলে তাকালো পৃথার পানে, ওষ্ঠ বাঁকিয়ে বলল, দম শেষ? পৃথা কটমট করে তাকালো তুর্যের পানে, ঝাঁঝালো কণ্ঠে বলল, আপনি আমায় এখানে কেন তুলে এনেছেন, বদলোক একটা? তুর্য নড়ে চড়ে উঠল, সোজা হয়ে বসে গাড়ির পিছনের দিক থেকে এক বোতল পানি বের করলো আনলো সে। পৃথার পানে বাড়িয়ে দিয়ে বলল, পানিটা খেয়ে নাও। ইস, হাঁপিয়ে গেছো একদম। পৃথা পানির বোতলটা হাতে নিল না, বরং তেতে ওটা কণ্ঠে বলল, খাবো আমি। আমি আপনার পানি নামিয়ে দিন, নামিয়ে দিন আমায়। সূর্যের মেজাজটা সেই সকাল থেকেই চটে আছে। বউ তার, যার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করেছে, খুঁজতে খুঁজতে ছুটে এসেছে সে শুধু ঢাকা থেকে রাজশাহীতে। তবু বউকে নিজের করে পায়নি। সেই বউ কিনা তার চোখের সম্মুখে তাকিয়ে উপেক্ষা করি অন্য পুরুষের পাশ ঘেঁষে রাস্তায় হাঁটে। আর যত অভিমান তার সম্মুখে, সূর্য তবুও নিজেকে যথাসম্ভব নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালাচ্ছে। সে কখনোই চায় না এই বাচ্চা বউটার উপরে তার ক্রোধের লেশমাত্র পড়ুক। সূর্য জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো, কিছুটা স্বাভাবিক কণ্ঠেই বলল, মুরগির বাচ্চার মতো থাকো। এভাবে বাচ্চাওয়ালা মুরগির মতো ফোঁস না করে পানিটা গলায় ঢালো। চিৎকার চেঁচামেচি করতে করতে ঘেমে গেছো। আমাকে নিয়ে আপনাকে এত ভাবতে হবে না, আপনি নামিয়ে দিন আমায় এক্ষুনি। পৃথের কাটখাট কণ্ঠস্বর, দাঁতে দাঁত চাপলো তুর্য, নিজেকে যথাসম্ভব নিয়ন্ত্রণে রেখে বলল, নামিয়ে দেব অবশ্যই, তবে তোমার বাসা পর্যন্ত গিয়ে। আমি আপনার সাথে যাব না, ব্রিটিশ বদলোক কোথাকার। তুর্য এবার আর নিজেকে ধরে রাখতে পারলো না। ভিতর থেকে ক্রোধ যেন উপচেয়ে বেরিয়ে আসতে চাইছে ছেলেটার। চোখ শক্ত করে এলো তুর্যের, তার লম্বাটে পরিপৃষ্ট হাতটা বাড়িয়ে হুট করে সে চেপে ধরল পৃথার সরল নরম কোমরখানা। সেখানে বেশ শক্তপোক্তভাবে চেপে ধরে মেয়েটাকে নিয়ে এলো নিজের নিকট, দাঁতে দাঁত চেপে বলল, তা আমার সাথে যাবে কেন? যাবে তো ওই কলেজের অল্পবয়স্ক কোচি কোনো স্যারের সাথে। তুর্যের কণ্ঠ নিঃসৃত কোনো কথা তেমনভাবে পৌঁছলো না পৃথার কর্ণে। মেয়েটা বরং নাজেহাল হয়ে উঠেছে তুর্যের অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিত স্পর্শে। এই প্রথম পৃথার অঙ্গে কোনো পুরুষের ছোঁয়া, তাও এতটা গভীরভাবে। শরীরের গভীরতম এক স্থানে মেয়েটা ক্ষণে ক্ষণে কেঁপে কেঁপে উঠছে কেমন। তীব্র অস্বস্তি বোধ নাজুক হয়ে পড়ছে ছোট্ট মেয়েটার কিশোরীর হৃদয়টা। ভিতরে ভিতরে তোলপাড় শুরু হয়ে গেছে তার। এলোমেলো দৃষ্টি ফেলল পৃথা, কম্পিত কণ্ঠে বলল, আমার ছেড়ে কথা বলুন। তুর্য ছাড়লো না, বরং টেনে মেয়েটাকে আরও নিকটে নিল। পৃথার মুখের কাছে মুখ নিয়ে বলল, ছাড়বো না। কি করবে তুমি? তুর্যের প্রতিটি নিঃশ্বাসের বায়ু আছড়ে পড়ছে পিতার চোখ মুখ জুড়ে। পরম আবেশে চোখ দুটো বন্ধ করে নিল মেয়েটা। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, তুর্যের এই অনাকাঙ্ক্ষিত স্পর্শ পিতার কেমন খারাপ লাগছে না। পিতা শুনেছে পুরুষ মানুষের অযাচিত স্পর্শ ও খারাপ স্পর্শ বা কোনোজন নাকি নারীরা বুঝতে পারে। পিতা হয়তো এর আগে এমন স্পর্শের কখনো সম্মুখীন হয়নি, তবে কোনো পুরুষের নজর দেখিয়ে বুঝে নিতে পারত কোনটা ভালো নজর এবং কোনটা খারাপ নজর। তবে আজ কেন এই স্পর্শের মানে সে বুঝতে পারছে না। এই অপরিচিত স্পর্শ খারাপ লাগছে না পিতার নিকট, আমার ভালো লাগছে না। কেমন দোটানায় মন মেজেছে, লজ্জা, ভয়, সংকোচ, সংশয়ে হৃদয় আবদ্ধ হয়েছে। তবু কেন যেন পৃথা জোর গলায় কিছু বলতে পারছে না। এটাই বোধহয় পবিত্র সম্পর্কের বন্ধন। লোকমুখে শোনা যায়, বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হলে দুই নরনারীর মধ্যে সৃষ্টিকর্তা এক অদৃশ্য বন্ধনের সৃষ্টি করে সাথে সাথে। কথাটা বোধহয় বহুলাংশে সত্যি। তাই না জেনে না বুঝেও তোর যে স্পর্শকে খারাপের খাতায় ফেলতে পারছে না মেয়েটা। পৃথা চোখ বন্ধ রেখে শীতল কণ্ঠে বলল, চিৎকার করব আমি। তুর্য বাঁকা হাসলো। পৃথার মনের অবস্থা একটু হলেও বুঝলো সে। কিন কণ্ঠে ছেলেটা বলল, প্রথমত, তুমি হাজার চিৎকার করলেও তোমার কণ্ঠে উচ্চারিত একটা শব্দ গাড়ির বাইরে যাবে না। দ্বিতীয়ত, তুর্য চৌধুরীর হাত থেকে তোমাকে বাঁচানোর সাধ্য কারো এই মুহূর্তে নেই, মুরগির বাচ্চা।
তুর্য চৌধুরী নামটাই কম্পন ধরালো পৃথার কায়া জুড়ে। এর আগে বহুবার এই লোকের সাথে পৃথার দেখা হয়েছে, ঝগড়া হয়েছে, তবে নামটা জানা হয়নি। বারবার ব্রিটিশ লোক বলেই সম্বোধন করেছে তাকে, কিন্তু এই নামটা কেমন পরিচিত পরিচিত মনে হচ্ছে। কোথায় শুনেছে হয়তো, কিন্তু কোথায় শুনেছে পৃথা মনে করতে ব্যর্থ হলো। যেথায় শুনেছে শুনুক তো। এখন এই লোকটার থেকে নিজেকে মুক্ত করাই মেয়েটার একমাত্র লক্ষ্য হওয়া উচিত, কিন্তু সে লেগেছে এক নামের রহস্য খুঁজতে। তুর্য চৌধুরীর নামটা মাথা থেকে ঝেড়ে ফেলে দিল পৃথা। মুহূর্তে আবার আগের রূপে ফিরে গেল সে। কটমট করে বলল, ছাড়ুন আমায় অসভ্য পুরুষ মানুষ। তুর্য তাতে দাঁত চাপলো, কটমট করে বলল, ছাড়লেই ওই চ্যাংড়া স্যারের কাছে যাবে নাকি? সেই পায়তারা করছো? পৃথা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো তুর্যের পানে। তখন থেকে নাহিদ স্যারকে নিয়ে এই লোক অপমানের পর অপমান করে যাচ্ছে কেন? নাহিদ স্যারের সাথে তার তো কোনো সম্পর্ক আছে নাকি? নেই তো। শুধুমাত্র আজ সকালে একসাথে একটু কলেজে এসেছে, তাই এই লোক এত কথা বানিয়ে ফেললো। পৃথা ফুঁসে উঠল, ঝাঁঝালো কণ্ঠে বলল, আমি যার কাছে খুশি তার কাছে যাব, আপনার কি তাতে? আপনি কোন অধিকারে আমায় এইসব কথা বলছেন? তুর্য রেগে গেল, খাপড়ে ধরল মেয়েটার নরম কোমরের ভাঁজ। ক্রোধে হিসিয়ে বলল, কোন অধিকারে বলেছি তা তোমার রাজাকার বাপকে জিজ্ঞেস করো। সে খুব ভালোভাবে চিনে আমাকে, আর আমার অধিকারটাও তার জানা সম্পূর্ণভাবে। পৃথা তেতে গেল, উঁচু কণ্ঠে বলল, একদম আমার বাবাকে উল্টাপাল্টা কথা বলবেন না। আমার বাবা মোটেও রাজাকার নয়, বরং আপনি ব্রিটিশ। তুর্য মুখ বাঁকালো, নির্লিপ্ত হয়ে বলল, তোমার বাপটা রাজাকার, ভাই দুটো আল বদর আল শামস। তোমার গোষ্ঠী শুদ্ধ সব বেইমানের দল, শুধুমাত্র তুমি ছাড়া। মুখ সামলে কথা বলুন। তুর্য আলতো হাসলো, পৃথার পানে আর একটু ঝুঁকে বলল, মুখ সামলাবো না আমি? কি করবে? মুখে চুমু খাবে? তেমন ইচ্ছে থাকলে দ্রুত কাজটা সেরে ফেলো। শুভ কাজে দেরি করতে নেই, জানো না তুমি? পৃথা হতভম্ব হয়ে গেল, সবকিছু যেন মাথার উপর থেকে চলে গেল। এতক্ষণ না হয় চেপে ধরেছে ক্রোধের বশে, আর এখন চুমু খাওয়ার কথাও বলছে। আগে তো ভেবেছিল এই লোক শুধুমাত্র ব্রিটিশ, তারপরে আবিষ্কার করলো এই ব্রিটিশের পাশাপাশি আধ পাগল, এখন অসভ্যও বটে। ছি ছি, চরিত্রের কি শ্রী! পৃথার হতবাক্যতার মাঝেই তাকে ছেড়ে দিল তুর্য। ঠিকঠাক হয়ে বসে পকেট থেকে মোবাইলটা বের করে আরুষকে মেসেজ করলো। গাড়িতে আয়। আরুষ বের সাথে সাথেই গাড়িতে এলো। ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট করলো দ্রুততার সাথে। এরপরের সময় কেটে গেল খুব দ্রুত। এমনিও কলেজ থেকে পৃথার বাড়ির দূরত্ব বেশি নয়, তারপর মেয়েটা চুপচাপ বসে রয়েছে গাড়ির সিটে। আরুষ কিছুক্ষণের মধ্যেই তাদের বিল্ডিংয়ের সম্মুখে এসে থামলো গাড়িটা। সূর্যের আদেশেই পৃথাতে বাসার সম্মুখে আর নিল না। পরে দেখা যাবে ওই রাজাকের দল তাদের একসাথে দেখে কোন গন্ডগোল লাগিয়ে দিবে। গাড়ি থামার বেশ কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পরও পৃথাকে গাড়ি থেকে নামতে না দেখে ভ্রু কুচকালো তুর্য। কপালে ভাঁজ মেরে শুধালো, নামবে নাকি তোমার বাসা পর্যন্ত যাব? পরে তোমার রাজাকার বাপ আল বদর আর আল শামস ভাই আমার সাথে দেখে ফেললে কিন্তু আমার কোনো দোষ নেই। পৃথা ফুঁসে উঠে তাকালো ধৈর্যের পানে, তবে বলল না কিছুই। এখন এই লোকের সাথে বাগবিতয়ে জড়িয়ে দেরি করার ইচ্ছে নেই কারো। এমনিও এই আধ পাগলের পাল্লায় পরে অনেকটার সময় দেরি হয়েছে মেয়েটার। পৃথা ফুসফুস করতে করতে গাড়ি ছেড়ে বাইরে নেমে দাঁড়ালো। তীব্র ক্রোধ নিয়ে ঠাস করে লাগালো দরজাটা, অতঃপর হনহন করে হাঁটা দিল সম্মুখ পানে। ধৈর্য হেসে ফেললো বউয়ের রাগ দেখে, বিড়বিড়িয়ে বলল, মুরগির বাচ্চার মতো বউটা আমার। আরও সম্মুখে বসে লুকিং গ্লাসে দেখলো সূর্যের হাসি মুখটা। কেমন যেন তুর্যের কার্যকলাপে সায় দিতে পারছে না সে। বউকে যেহেতু হাতে পেয়েছে, তাদের বিয়ের কথা বলে দিলেই তো পারে। এত অভিনয় করে সময় নষ্ট করার কি দরকার? তবে এই কথাগুলো তুর্যের সম্মুখে বলার সাহস পায় না ছেলেটা, আবার না বলেও থাকতে পারছে না। অধৈর্য লাগছে তার। বেশ কিছুক্ষণ সময় নিয়ে নিজের ভিতরে সাহস সঞ্চার করলো আরুষ। অতঃপর তুর্যকে শুধালো, স্যার, আপনি ম্যামকে এখনো বলে দিচ্ছেন না কেন সে আপনার বউ? আপনাদের বিয়ে হয়েছিল। থামলো আরুষ, আমতামতা করে বলল, একবার সত্যিটা বলে দিলেই তো হয়, সব ঝামেলা শেষ হয়ে যায়। এসব লুকোচুরি খেলার মানে কি স্যার? তুর্য হাসলো, গাড়ির সিটের সাথে গায়ে এলিয়ে দিয়ে বলল, বউয়ের সাথে লুকোচুরি খেলতে ভালো লাগছে আরুষ। বউটার বিভ্রান্তিকর মুখশ্রী হৃদয়ে প্রশান্তি দিচ্ছে। তপ্ত নিঃশ্বাস ফেলল আরুষ, বিড়বিড়িয়ে বলল, এই প্রশান্তি না আবার অশান্তির কারণ হয়ে দাঁড়ায়? আরুষের নিচুর স্বরে বলা কথাগুলো তুর্যের কানে ঠিকঠাকভাবেই পৌঁছালো না। উঁচিয়ে সে শুধালো, কিছু বললি? আরুষ এড়িয়ে যেতে চাইলে তুর্যকে। এই কথাগুলো শুনলে আবার কি না কি বলে আধ পাগল লোকটা। কোনো তো বিশ্বাস নেই তো। আরুষ কণ্ঠস্বর স্বাভাবিক রেখেই বলল, তেমন কিছু না স্যার। বিকেলে তেজহীন সূর্য, দুপুরের ন্যায় আর প্রচণ্ড গরম এবং তেজ ছড়াচ্ছে না সে। আবহাওয়া বেশ সদয় আছে।
মৃদু শীতল বাতাস বইছে চারপাশে। আবহাওয়ার এমন অনুকূল রূপ দেখে রীতি এসে জুড়েছে পৃথাদের বাড়িতে। উদ্দেশ্য পৃথাকে নিয়ে বাইরে বেরোবে, কিছু কেনাকাটা করার আছে তার। প্রথমে পৃথা রাজি না হলেও রীতির জোড়াজড়িতে না করতেও পারল না আর। দুই বান্ধবী একদম সেজে গুজিয়ে কক্ষ থেকে বেরিয়ে এলো। এখন শপিংয়ে যাবে, তারপর একটু ঘুরবে, শেষে পরন্ত বিকেলে গোধূলি লগ্নকে সাক্ষী রেখে ফুচকা খেয়ে বাড়িতে ফিরবে। তবে তাদের এই এত পরিকল্পনা টিকল না খুব বেশিক্ষণ। বাসার কক্ষে আসতেই পরিকল্পনার ভাটা লাগিয়ে দিল পিয়াস। ছেলেটা বসেছিল বসার কক্ষের সোফাতে। দুই বান্ধবীকে এত সেজে গুজে বেরোতে দেখে ভ্রুযুগল কুঁচকে এলো পিয়াসের। থমথমে কণ্ঠে প্রশ্ন করলো,